আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এই বিষয়টি আপনাদের জানা থাকা দরকার। কারণ জামাত ইসলাম বিরোধী দল হবার পরে এমন একটি সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এমন একটি ফর্মুলা হাজির করেছে যে বিষয়টি জানার সাথে সাথে যারা সরকারি দলের অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের মন্ত্রী হবেন তাদের কপালে ভাঁজ পড়ে গেছে। কি সেই বিষয়টি? একই রাস্তায় হাঁটছে যে রাস্তায় ফ্যাসিবাদ হেঁটেছিল। আমরা দেখতে পাচ্ছি বিএনপি তার অঙ্গ সংগঠনগুলো এবং ছাত্র দল একই রাস্তায় হাঁটছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বলে গেছিল না বাকি সংসদ সদস্যের ঘুম হারাম করে দিবে। আগামী সংসদে যারা যাবে তারা যদি মনে করে থাকে সংসদ হচ্ছে ব্যাড অফ রোজেস, ওখানে গিয়ে আরামে কাটাবে এবং ওই সংসদ সদস্যের এই পদটাকে এটাকে ক্যাপিটালাইজ করে তারা ব্যবসা করবে, তারা হচ্ছে জনগণের সাথে প্রতারণা করবে, তারা নতুন নতুন ঠিকাদারি লাইসেন্স করবে, নতুন ঠিকাদারি লাইসেন্স করে তারা বিদেশে পাচার করবে, ওই সব সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবে ইনশাআল্লাহ। জুলাইকে কেউ ভুলে যাওয়ার চেষ্টা করেন না। জুলাই কারণে আজকে আপনারা এই নির্বাচন করে সরকার গঠন করতে পারছেন। শুধু এইটুকুই মনে রাখলেই হবে, আর বেশি কিছু মনে রাখার দরকার নাই। আর একটুখানি কাজ করতে হবে, কি সেটা জানেন? আপনাদের লোকগুলো থামাইতে হবে, এই জুলুমবাজগুলো থামাইতে হবে। এদের অত্যাচারে দেশবাসী অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আর কিছু বলতে চাই না, এইটুকু বুঝে নিলেই আমি মনে করি সত্যের পথে যাইতে পারবে। আওয়ামী লীগ কি সত্যি সত্যি ফিরছে? বিএনপি জয়লাভ করার পর থেকে অনেকগুলো লক্ষণ আমরা দেখেছি। উত্তরবঙ্গে নির্বাচনের পর দিনই উপজেলা সদরের বিএনপির নেতা তার ইউনিয়নের আওয়ামী লীগের অফিসের তালা খুলে দিয়েছেন, সেটা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এছাড়া বেশ কিছু জায়গার খবর আমরা দেখেছি। আওয়ামী লীগের প্রধান যে কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউ ঢাকায়, সেখানে গতকালকে পতাকা উড়ানো হয়েছে, পতাকায় স্যালুট জানানো হয়েছে, বঙ্গবন্ধুর স্লোগান দেওয়া হয়েছে। ইশরাকের বাবা সাদেক হোসেন হুক্কা আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসেছেন, এটা ঠিক আছে, কিন্তু ইশরাক কখন আওয়ামী লীগে ঢুকে গেলেন সেটা বুঝতে পারলাম না। আজকে সে মন্তব্য করছে মাশরাফি আর সাকিব আল হাসান খুনের মামলার আসামি হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। তাহলে দেশের 1600 মায়ের সন্তানের জীবন আর 25-30 হাজার মায়ের সন্তানের আহত ইশরাক কি চোখে দেখেন নাই? তাহলে এদেরকে খুনের জন্য দায়ী কেন ইশরাক করতে চান না মাশরাফি আর সাকিব আল হাসানকে? তাদেরকে পুনর্বাসন করে দেশে আনার জন্য এই ইশরাকরা যদি এখনই শুরু করে, জনরোষে কিন্তু একদিন এই ইশরাককে পড়তে হবে। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী, তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। দর্শক আসসালামু আলাইকুম। আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এই বিষয়টি আপনাদের জানা থাকা দরকার। কারণ জামাত ইসলাম বিরোধী দল হবার পরে এমন একটি সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এমন একটি ফর্মুলা হাজির করেছে যে বিষয়টি জানার সাথে সাথে যারা সরকারি দলের অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের মন্ত্রী হবেন তাদের কপালে ভাঁজ পড়ে গেছে। কি সেই বিষয়টি? সেটিতে আসার আগে একটা অনুরোধ আপনাদের করতে চাই। এই যে আপনারা যারা আমার ভিডিও দেখছেন এবং এই নির্বাচনের পরে আপনারা প্রত্যেকেই লক্ষ্য করেছেন যে জামাত ইসলাম কেন তাদের এই পরাজয় এবং এই যে একটা মিডিয়া কু হলো, এখানে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করা হলো, এটি কাদের দ্বারা? মিডিয়ার দ্বারা। এখানে অনেকেই আপনারা বলেছেন যে মিডিয়া নাই কেন, আপনারা জামাত ইসলামের লোকদের মিডিয়া নাই কেন? এখন মিডিয়া তারা তৈরি করে নাই, সেই সুযোগ পায় নাই বা সেই ইচ্ছা তাদের নাই, যার কারণে তারা সেটি করে নাই। আর এখানে ক্ষমতাকে প্রশ্ন করার মতো মিডিয়া বাংলাদেশে কোনোদিনই তৈরি হয় নাই, অদূর ভবিষ্যতে তৈরি হবে এমন সম্ভাবনাও দেখছি না। আমার ভিতরে এই উপলব্ধি হবার কারণে আমি আমার ক্ষুদ্র প্রয়াসে আপনাদেরকে আগেও বলেছি, আমি একটি নতুন ইউটিউব চ্যানেল দিয়েই শুরু করি, নিজেদের কথাগুলো যাতে বলা যায়। সেখানে আমি এই যে চ্যানেলটি আপনারা এর আগেও শুনেছেন আজাদির খবর, কিন্তু সেইভাবে রেসপন্স এখনো আমি পাচ্ছি না। তো আপনারা যেহেতু ওইখানে অভাব রয়েছে, সত্য এবং সুন্দরের পক্ষে কথা বলার অভাব রয়েছে, ক্ষমতাকে প্রশ্ন করার মতো মিডিয়ার অভাব রয়েছে, এই জায়গাটাতে আমি একটু কাজ করতে চাই। আপনারা যদি একটু ধাক্কা দেন তাহলে কিন্তু এটি আমার জন্য খুবই সহজ হয়ে যাবে। চিরেই আমি বাংলাদেশের 64 জেলায় 64 জন প্রতিনিধি নিয়োগ দিতে চাই। তার আগে তো এটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে হবে, না হলে হুট করে মানুষকে যখন আমি বলবো যে এখানে আসেন আপনাকে প্রতিনিধি নিয়োগ দিতে চাই, তখন তো সে আমার চ্যানেলের অবস্থা যখন দেখবে কেউ আসবে না। এই প্ল্যানটা আপনারা যদি মনে করেন, আমার ভিডিও যারা দেখছেন তারা প্রত্যেকেই যদি একটা করে ক্লিক মারেন, 2-1 মিনিটের ভিডিও সেখানে আছে, খবরগুলো আছে, একটা করে খবর দেখলেন আর একটা করে ক্লিক মেরে দিলেন, তাহলে কাজটা কিন্তু আমার জন্য খুব ইজি হয়ে যাবে। আমি খুব দ্রুত সামনে আগাতে পারবো। তাহলে এবার চলুন আমরা ওই বিষয়টিতে চলে যাই, যেটা বলতে চাচ্ছিলাম যে সরকারি দলের যারা মন্ত্রী হতে যাচ্ছে, বিরোধী দলের অর্থাৎ জামাত ইসলামের একটি ঘোষণায় তাদের কপালে ভাঁজ পড়ে গেছে। হ্যাঁ, তারা বলেছে যে তারা ছায়া মন্ত্রী পরিষদ গঠন করবে। এটাকে বলা হচ্ছে শ্যাডো ক্যাবিনেট। এই শ্যাডো ক্যাবিনেটের ধারণা বাংলাদেশে ইতিপূর্বে কেউ বলেছে, তবে এত জোরালোভাবে কিন্তু আসে নাই। এই ধারণা বাংলাদেশের শিশির মনির, আপনারা জানেন তিনি একজন বিখ্যাত আইনজ্ঞ, এবং এই আইনের জায়গায় তিনি আমার মনে হয় যে একটা পর্যায়ে ইন্টারন্যাশনাল আইনজীবী তিনি হয়ে যাবেন। তার সেই অবস্থান, সেই ম্যাচিউরিটি এবং সেই যোগ্যতা আমরা তার ভিতরে দেখতে পেয়েছি। তো তিনি এই শ্যাডো ক্যাবিনেটের ঘোষণা এনেছেন। এই শ্যাডো ক্যাবিনেটটা বিশ্বের অন্যান্য দেশে
উন্নত দেশে, আমি সেই দেশের নামগুলো বলছি যেখানে আছে, সেই দেশগুলোর অবস্থা আপনারা একটু নাম শুনলেই বুঝতে পারবেন। প্রথমত অস্ট্রেলিয়ায়, দ্বিতীয়ত যুক্তরাজ্য অর্থাৎ যেটা ব্রিটেন, তৃতীয়ত নিউজিল্যান্ড, কানাডা, আয়ারল্যান্ড, এই দেশগুলোতে পুরাপুরিভাবে ছায়া ক্যাবিনেট আছে। ছায়া ক্যাবিনেট মানে বিরোধী দল সরকারি দলের পিছনে পিছনে, সরকারি দলের যে ক্যাবিনেট থাকে, যে মন্ত্রণালয় থাকে, বিরোধী দল সরকারি দলের সমস্ত কার্যক্রমকে পরখ করার জন্য, তাদের ভুলগুলো ধরে দেবার জন্য সেই মন্ত্রণালয়ের একজন করে মন্ত্রী তারা নিয়োগ দেয়। এটি বেসরকারি, এটার কোনো সরকারি কোনো বৈধতা থাকে না। তবে তারা ওই মন্ত্রণালয়ের যে মন্ত্রী থাকেন সেই মন্ত্রীর পিছনে তাকে লাগিয়ে দেওয়া হয়। যেমন উদাহরণস্বরূপ আমি বলি, মনে করেন বিএনপি সরকার গঠন করলো এবং অর্থমন্ত্রী দিল একজনকে। অর্থমন্ত্রীর কাজ কি? তিনি বাজেট পেশ করেন, বাংলাদেশের অর্থ পরিকল্পনা এগুলো তিনি দেখেন। ঠিক বিরোধী দল থেকে অর্থাৎ জামাত ইসলামের পক্ষ থেকে 11 দলীয় জোট থেকে একজন অর্থমন্ত্রী, ছায়া অর্থমন্ত্রী নিয়োগ দেওয়া হবে। তিনি কি করবেন? সরকারি দল যে বাজেট প্রণয়ন করলেন, এই বাজেটের যে ভুলগুলো আছে, এই বাজেট কি জনবান্ধব নাকি জনবিরোধী? এই বাজেট বাংলাদেশের জন্য কতটুকু বাস্তবায়নযোগ্য, কতটুকু বাস্তবায়নযোগ্য নয়? এটি কি অলীক নাকি বাস্তবসম্মত? এই বিষয়ে বিরোধী দলের ওই মন্ত্রী, তিনি ছায়া মন্ত্রী, তিনি ব্যাপকভাবে পড়ালেখা করবেন এবং জনবান্ধব বিকল্প আরেকটি বাজেট তৈরি করে জনগণের সামনে উপস্থাপন করবেন। উদাহরণস্বরূপ মনে করেন সরকারি দল 2 লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করলো এবং তারা কোন খাতে কত বরাদ্দ সেটি দেখালো। ছায়া মন্ত্রী তিনি বলেন যে না, এই খাতে এত বরাদ্দ লাগবে না, এর চেয়ে কম বাজেটেই আমাদের এই খাতে এত বরাদ্দ দিলে ওই কাজ করা সম্ভব, এবং তিনি এইটার সপক্ষে ডিটেলস ডকুমেন্টস হাজির করবেন। মনে করেন তিনি এলজিআরডি মন্ত্রী, তিনি বিভিন্ন রাস্তাঘাট, অবকাঠামো, ব্রিজ, কালভার্ট এগুলো যখন প্রস্তুত করার জন্য একটা বাজেট তিনি দিলেন, একটা ব্রিজ তিনি নির্মাণ করবেন, সেখানে বরাদ্দ দেওয়া হলো মনে করেন 1000 কোটি টাকা। এখন এই ছায়া একজন পরিকল্পনা মন্ত্রী থাকবে বা এলজিআরডি মন্ত্রী থাকবে, তিনি যখন সরকারি মন্ত্রী ওই বাজেটটা, ওই বরাদ্দটা দেবেন, তিনি এবার এইটার উপরে ব্যাপক পড়ালেখা করে গবেষণা করে ডকুমেন্টস হাজির করবেন যে না, ওইখানে পদ্মা সেতুতে যে একটা নতুন সেতু করা হবে, সেখানে 2000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই 2000 কোটি টাকা সেখানে লাগবে না, কারণ এই 2000 কোটি টাকার ভিতর থেকে এত কোটি টাকা লাগবে সেতু করতে, আর বাকি টাকা এখানে দুর্নীতি হবে বা লুটপাট হবে। তিনি একেবারে ইঞ্জিনিয়ারদের এনে, এক্সপার্টদের এনে সমস্ত তথ্যপাত্র দিয়ে দেখিয়ে দেবেন যে এখানে 1500 কোটি টাকা হলেই ওই ব্রিজটি করা সম্ভব, সুতরাং 500 কোটি টাকা এখানে উদ্বৃত্ত লুটপাটের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এইভাবে যদি বাংলাদেশে প্রত্যেকটা মন্ত্রীর পিছনে একজন করে ছায়া মন্ত্রী এরকম ছায়ার মতো ঘুরঘুর করে, তাহলে চিন্তা করতে পারছেন অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, কি রকম খেলা জমবে? আপনারা কি বুঝতে পারছেন? এটা আসলে গণতন্ত্রের জন্য অত্যন্ত দরকার। মনে করুন পররাষ্ট্রমন্ত্রী, এরকম একজন এখানে পররাষ্ট্রমন্ত্রী থাকবে। এখন এই পররাষ্ট্রমন্ত্রী, এখন সরকারি দলের পররাষ্ট্রমন্ত্রী কোন দেশের প্রতি অতিরিক্ত ঝুঁকে যাচ্ছে কিনা, কারো প্রতি তেল মর্দন করছে কিনা, বা কোন দেশের সাথে কোনো অবৈধ চুক্তি করছে কিনা, ভারতকে কোনো ট্রানজিট করিডোর বা অবৈধ কোনো সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে কিনা। শ্যাডো ক্যাবিনেটে এরকম বিরোধী দলের একজন পররাষ্ট্রমন্ত্রী থাকবে। অনেক সময় সরকারি দল যে চুক্তিগুলো করে অন্যান্য দেশের সাথে, অনেকটা জনগণকে জানতে দেয় না গোপনে, কিন্তু এই শ্যাডো ক্যাবিনেট থাকলে এই কাজ তারা আর করতে পারবে না। তখন এই বিরোধী দলের শ্যাডো পররাষ্ট্রমন্ত্রী কি করবে? ওই চুক্তিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবে এবং জনগণের সামনে সেটি হাজির করবে। জনগণকে তারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে এই যে পররাষ্ট্রমন্ত্রী এই দেশের সাথে এই চুক্তিটি করেছে, এটি গোলামির চুক্তি। এই চুক্তির ফলে বাংলাদেশ কতটুকু লাভবান হচ্ছে বা কতটুকু লুজার হচ্ছে, এই বিষয়টি জনগণের সামনে একেবারে পরিষ্কার করে ধরে দেবে। এতে কি হবে? এই যে ছায়া মন্ত্রী, তিনি যে সরকারি মন্ত্রীগুলোর সাথে সাথে এগিয়ে যাচ্ছেন, এখানে চমৎকার একটা খেলা কিন্তু লুকিয়ে আছে। বিরোধী দল সরকারি দলের মন্ত্রীর পিছনে পিছনে ঘুরতে ঘুরতে তিনি কিন্তু একই সাথে ওই বিষয়গুলোতে এক্সপার্ট হয়ে যাচ্ছেন, একেবারে মানে ক্ষমতায় যাওয়ার আগেই এক্সপার্ট হয়ে যাচ্ছেন। যেমন মনে করেন বিএনপি 30 সদস্যের মন্ত্রিসভা গঠন করার একটা চিন্তা ভাবনা করছে, তারেক রহমান ঘোষণা দিয়েছেন। এখন 30 সদস্যের মন্ত্রিসভা যদি থাকে, এখানেও বিরোধী দলের অর্থাৎ জামাত এবং এনসিপির 30 জন ছায়া মন্ত্রী থাকবে। তাহলে এই 30 জন কিন্তু ওনার পিছনে যেতে যেতে, ওনাকে অনুসরণ করতে করতে, ওনাকে গবেষণা করতে করতে, ওই সেক্টরগুলো নিয়ে ব্যাপক গবেষণা করতে করতে তার কিন্তু অটোমেটিক্যালি ওই জিনিসগুলো একেবারে নখদর্পণে চলে আসলো ক্ষমতায় আসার আগেই। তাহলে তিনি যখন ক্ষমতায় আসবেন, এই লোকগুলোই যে ওই মন্ত্রণালয়ে বসে পড়বেন। তাহলে আগে থেকেই ব্যাস মানে ক্ষমতায় না এসেও, মন্ত্রণালয়ের দায়িত্ব না পেয়েও তিনি মন্ত্রিত্বের পুরো অভিজ্ঞতা অর্জন করে ফেললেন। এখন এই বিরোধী দলের শ্যাডো মন্ত্রীরা, ছায়া মন্ত্রীরা যখন সরকারি দলের ওই মন্ত্রীদের পিছনে ঘুরঘুর করবে, বলেন ওদের চোখে ঘুম থাকবে? ও আর ওই সারা রাত ধরে ঘুমাইয়ে সকালবেলা বাজেট নিয়ে সংসদে যাবে না, ওকে ঘুম হারাম করতে হবে। কারণ ওর মাথার ভিতরে তখন থাকবে যে আমার পিছনে একজন আছে, এখানে এলোমেলো করলেই আমার পিছনে সে জনগণকে আমার থেকে উত্তমটা, আমার থেকে বেটারটা মানুষের সামনে হাজির করবে, তখন তো আমার জারি জুরি ফাঁস হয়ে যাবে। পরিকল্পনা মন্ত্রী তিনি চিন্তা করবেন, মানে গভীরভাবে অধ্যয়ন করবেন এবং তিনি চিন্তা করবেন যে এখানে যদি একটু এলোমেলো করছি, তাহলে তো আমার যে ছায়া আছে সে তো জনগণের কাছে সঠিকটা যখন তুলে ধরবে, জনগণ তো ওটা গ্রহণ করে ফেলবে। 11 তারিখে সাহস পাইল না, 12 তারিখে ভোটটা হয়ে গেল, বিএনপি পাশ করলো, তারপরে রাত্রেই শুরু হয়ে গেল মানুষের বাড়ি গাড়িতে হামলা, আগুন দেওয়া। সবচেয়ে কষ্টের ব্যাপার, একজন বোনের উপরে অমানবিক জুলুম হয়েছে নোয়াখালীতে। এর আগেও নোয়াখালীতে ওই যে সুবর্ণার চরে একই ঘটনা ঘটছে, এখানে বোন 3 সন্তানের মা। এই ঘটনাটাই পুরো ফেসবুকে ছায়া গেছে, ইউটিউবে সবাই প্রতিবাদ করতেছে। আসামি ধরা পড়লো কিনা
এরকম কোনো নিউজ দেখতেছি না। আপনাদের চোখে পড়ছে কিনা জানি না। এগুলো কে থামাবে? নাই তো কেউ, তাই না? শুনবে ওনার কথা? হ্যাঁ, তারেক রহমান সাহেব কিন্তু বারবার বলতেছে, এগুলো আমি চাই না, এগুলো আমি পছন্দ করি না। সন্ত্রাসীদের উনি পছন্দ করে না বলেই তো ৯-১০ হাজার বহিষ্কার করছে। এখন আর কি করবে? আইনের হাতে তুলে দিবে, এই তো না? কিন্তু আইন কেন উনার আদেশের, উনার হুকুমের অপেক্ষা করবে? তা তো করা উচিত না। আইনের তো দেখা উচিত না কে তারেক রহমান, কে ডক্টর ইউনূস, কে ডাক্তার শফিকুর রহমান স্যার। তা তো দেখা উচিত না। তা তো আইন দেখবে না, যে অপরাধ করবে তাকে ধরবে। যাই হোক, এই দেশে বোধহয় এগুলা চলতেই থাকবে, এগুলা নিয়ে বইলা লাভ নাই। দেখেন জামাত ইসলাম ওনাদের পাশটাকে, মানে ওনারা যে বিজয় হয়েছে ওইটাকে শুভেচ্ছা জানাইছে। কোনো রকম মিছিল টিছিল বাইর করার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু গত ২-৩ দিনে দেখতেছে জুলুম আর জুলুম, আবার জুলুম শুরু হয়ে গেছে। ১১ তারিখে যেটা সাহস পায় নাই, ১২ তারিখে রাত্রে সেটা কিভাবে সাহস পায়? তার মানে ১১ তারিখে তারা ভয় পাইতো, হ্যাঁ, ১১ দলকে ভয় পাইতো। যখনই পাশ করছে বুঝা ফেলাইছে আর কিছু করতে পারবে না, প্রশাসন আমাদের সঙ্গে। এই তো যে প্রশাসন আমাদের সঙ্গে, যার জন্য আক্রমণটা, যার জন্য এই যে জুলুমটা একটি বোনের উপরে মুখে নিতে চাই না। কি হয়েছে আপনারা সবাই জানেন। ১১ তারিখে সাহস পাই নাই, কিন্তু ১২ তারিখে সাহস পাইছে রাত্রে। কেন? প্রশাসন আমাদের বিজয় হয়ে গেছে। এখন প্রশাসন আমাদের কথায় উঠবে, বসবে। আগেই তো বলছে, অনেক রকম মিটিংয়ে দেখছেন না, তাদের কথায় উঠতে হবে, বসতে হবে। থানার কোনো ওসি কাউকে ধরে নেওয়ার কোনো রকম অধিকার নাই, পারমিশন ছাড়া, নেতার অনুমতি লাগবে। এভাবেই চলবে না, এভাবে চলবে না। এতদিন ঘাস কাটছে, আপনারা মনে করেন ডক্টর ইউনূস স্যার তার জীবনের মূল্যবান টাইমের, হ্যাঁ মূল্যবান সময় তো তার সময় ওই 18 মাস এমনি দিয়ে গেছে। আরে ডক্টর ইউনূস একটা জিনিস রে ভাই, জিনিস কি কইরা রাইখা গেছে, হাড়ে হাড়ে টের পাবেন। ছোটবেলায় যখন রোজার চাঁদ উঠতো না, আমি ছাদে যাই খুব লাফাইতাম। নারিন্দায় ছিলাম তখন, এই কত 13-14 বছর বয়স, নারিন্দায়। তো চাঁদ দেখা, মানে রোজার চাঁদ দেখা খুব লাফায় লুফায়া ঘরে যখন ফিরছি, আমার মা কইতাছে, ইরে চাঁদ দেখি লাফাইচ্ছা, রোজা আগ করাইবো। বুঝছেন কিছু? আমার মা কিন্তু পুরো নোয়াখাইলা ভাষায় কথা বলতো। রোজা মানে চাঁদ দেখা লাফাইস না, রোজা আগ করাইবো। মানে রোজা তোরা হা করাই দিবে, 30টা রোজা রাখা কঠিন, তারপরে ঈদের আনন্দ, এত লাফাইস না এখন। তার মানে কি জানেন, চাঁদ দেখা লাফানো যাবে না। নির্বাচনে পাশ করে ফেলাইছেন, লাফানো যাবে না। কঠিন সময় তো, কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিছে ডক্টর ইউনূস। গিট্টু মারা ব্রেন তো, একদম গিট্টু মারা ব্রেন। এমন এমন প্যাচ খেলে গেছে যেখান থেকে বাইরে হইতে পারবেন না। অনেকে মনে করতেছেন জামাত ইসলাম হেরে গেছে। না, জামাত ইসলাম হেরে যায় নাই, জামাত ইসলাম না জিতে গেছে, জামাত ইসলাম জিতে গেছে। আপনারা এই আর ৫-৬ দিনের মধ্যেই টের পাবেন, আপনারা নিজেরাই বলবেন জামাত ইসলাম জিতে গেছে। এখনই দেখেন 30টা আসন নিয়ে অলরেডি মামলায় চলে গেছে, কিন্তু এই 30টা আসনে জালিয়াতি হয়েছে। এখান থেকে ধরেন একটি আসনও যদি আবার বাইর হয় নতুন কইরা যে না এটা ভুল, এটা সত্য, মানে যে পাশ করছিল সে ভুল, এটা সত্য, তার মানে বাকি যে 29টা আছে না, এই 29টার মধ্যে অর্ধেকের বেশি এরকম ফলাফল আসবে। তখনই কিন্তু কলঙ্কিত হয়ে যাবে এই নির্বাচনটা। হ্যাঁ, একটা রায় আসলো যে এই জায়গাটায় ভুল হয়েছে, 30টার মধ্যে একটা রায় পাইলো এই জামাত ইসলাম, মানে 11 দল, এই নির্বাচনটা পুরা কলঙ্কিত হয়ে যাবে, প্রশ্নের মুখে চলে যাবে। কিন্তু তা বলে কি আবার নির্বাচন হবে? না, এটা চাঁদের কলঙ্ক। ডক্টর ইউনূস একটা নির্বাচন দিতে চাইছিল চাঁদের মতো নির্বাচন, সেটা হয়ে গেছে ওই কলঙ্কিত চাঁদ, মানে ওই যে একটু কালো কালো দাগ, এটা থাকবে, এটা মাইনা নিতে হবে, এটা মাইনা নিয়েই সামনে আগাইতে হবে। এই যে আগামীকাল জামাত ইসলাম নামতেছে, কেন নামতেছে? নামতে বাধ্য হইতেছে, রাস্তায় বিক্ষোভ মিছিল করতে বাধ্য। কারণ কি জানেন ভাই? আপনার উপরে জুলুম হয় নাই, আমার উপরে জুলুম হয় নাই। যার উপরে জুলুম হয়েছে সে তো জানে, যার বাসায় রাতে আক্রমণ হয়েছে ওই বাসার মা বোনদের অবস্থাটা দেখেন, বাচ্চাদের অবস্থাটা দেখেন, কতটা ভয় পাইছে, বাড়িতে আগুন জ্বালায় দিছে। এরকম 15টার প্রমাণ আছে এই 11 দলের হাতে, 15টার একদম চাক্ষুষ প্রমাণ আছে, ভিডিও টিডিও সহকারে, ভয়েস আছে, সব আছে। কি করবেন এখন বলেন? দেখেন তারেক রহমান কি এটা চায় যে ওনার দলের লোক এরকম কোন 3 বাচ্চার মাকে উঠায় নিয়ে যায়, যা ইচ্ছা তাই করুক? উনি কি চাইতে পারে? নিশ্চয়ই না। উনি মেয়ের কাছে মুখ দেখাবে কেমনে, ওয়াইফের কাছে মুখ দেখাবে কেমনে? ওনার সমাজ আছে না, সমাজের কাছে মুখ দেখাইতে পারবে যে আপনি ক্ষমতায় আসলেন, আপনার আমলে এরকম একটা ঘটনা ঘটলো? ওই একই ঘটনা ভাই ওই যে সুবর্ণার চরে ঘটছিল। ছি, লজ্জার ব্যাপার, তাই না? কিন্তু কিছু করার নাই। গত 15-16 মাস লন্ডন থেকে উনি তো বহুবার না করছে, কেউ কি শুনছে? শুনে নাই। 7,000, 8,000, শোনা যায় 10,000 বহিষ্কার হয়েছে, কেউ শুনে নাই। 200-র উপরে মৃত্যু হয়েছে, কেউ কি কোনো কথা রাখছে? রাখে নাই। এখন উনি ক্ষমতায় আসার পর যদি একই ঘটনা ঘটে, উনার বদনাম হচ্ছে না, উনার কলঙ্ক হচ্ছে না? উনার দল কি এটা বুঝে? বুঝে না। দেখেন 5ই আগস্টের আগে এই 11 দল, মানে জামাত ইসলাম, বিএনপি, এরা মিলেই কিন্তু আওয়ামী লীগকে তাড়াইলো এই দেশ থেকে, তাই না? ঠিক নির্বাচনের ফলাফল দেওয়ার পর হঠাৎ কইরা
আওয়ামী লীগ আর ওনারা এক হয়ে যায়, এই যে আক্রমণটা, এই আক্রমণের পিছনে কিন্তু ওই এক হওয়াটা, এটা মাথায় রাখেন। বিভিন্ন জায়গায় অফিস উদ্বোধন হইতেছে, আবার ছবি লাগাইতেছে। আজকে দেখলাম আবার এই 32 নম্বরে এক স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক টিচার যায় এখানে হাজির, ওনার আবেগ উপচায়া করতেছে। আরে ভাই ধৈর্য ধরেন, আরো অনেকেই যাইতেছে এই 32-এর দিকে। এখন যাওয়ার দরকার ছিল না, মানুষের ভিতরে তো তৈরি হইতেছে, 32 নিয়ে আবেগ তৈরি হইতেছে। বুঝেন না কেন? ফজলুর রহমান সাহেব, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব, উনি পাশ করছে। উনি পাশ করা মানে কি? 71-এর জয়। উনি তো 71-এর কারণেই পাশ করছে। ওই 32 নম্বর এই ফজলুর রহমান সাহেব নিজের হাতে ঠিক করে দিবে। আপনারা চিন্তা করতেছেন কেন? এখনই যাইতে হবে কেন? মানুষের ভিতরে আরো আবেগ তৈরি হইতে দেন না। উনি তো বলছেই, মানে তারেক রহমান সাহেব বলছেই তো, পুতুল এবং সজীব ওয়াজেদ জয়, ওনারা আসতে পারবে। হ্যাঁ, ওনারা আসবে একটা দিন, ওই দিনের তো অপেক্ষা করবেন। এখন আবেগ দিয়া ঢাইলা দিয়া এই সরকারে একটা বিপদে ফালাইতেছেন, তো বহু রকম প্রশ্নের মুখে ফালাই দিতেছেন। এর মধ্যে শুনতেছি মোদিজি আসবেন, এটা নিয়ে অনেক কথা, অনেক রকম প্রশ্ন। আমার তো মনে হয় ভাই বিক্ষোভ মিছিল মিটিং এরকম আরম্ভ হয়ে যাবে যদি মোদিজি আসে। এর আগে যে আসছিল ওই একই ঘটনা ঘটছে, অনেককে শাহাদাত বরণ করতে হয়েছে। আবার এরকম কিছু ঘটুক, বিশ্বাস করেন আমি চাই না। তবে আমার মনে হয় জানেন এটা গুজব। উনি আসবেন কেন? ওনাকে দাওয়াত করলেই তো উনি আসবেন। এনারা কি দাওয়াত করছেন? না, এরকম কিছু না। সব দেশের কিছু বড় বড় মাথা, যারা বড় বড় মিনিস্টার, তারা আসবে, এইটাই হইতে পারে। মোদিজি আসবে না। যাই হোক, পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের কি সম্পর্ক, এটা এখন আমরা দেখব বর্তমান সরকার যারা আসছে তাদের মাধ্যমে। আর ডক্টর ইউনূস স্যার গত 17 মাসে কি কি রাস্তা বানায় দিয়ে গেল, কি কি কাঠামো তৈরি করে দিয়ে গেল, এটার বাস্তবায়ন হইতে যাচ্ছে আগামীতে। এখন কি হবে জানেন? এই টক শোতে সব জায়গায় একটা প্রতিবাদ দেখবেন, একটা জিনিস কোনো মতেই মাইনা নিতে চাইবে না। দুইটা পক্ষে বসে যাবে, এক পক্ষে বলবে যে না না না, ওনারা তো অনেক আসন নিয়ে পাশ করছে, ওনাদের ওই হ্যাঁ ভোট না ভোট মানার দরকার নাই, অর্থাৎ গণভোট মানার দরকার নাই। এটা কিন্তু এখন আলোচনার মধ্যে চলে আসবে, কিন্তু কোনো উপায় নাই। ডক্টর ইউনূস স্যার কঠিন জিনিস, ওই ব্যবস্থা কইরা দিয়ে গেছে, আপনার আর পিছু হটতে পারবেন না। উনি যে বলতো না আমাদের আর পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, সামনে যেতেই হবে। ওয়ান ওয়ে রোড, তো ওই ওয়ান ওয়ে রোডের মধ্যে ঢুকাই দিছে। তো ওই যে শপথটা নিবেন না, ওই শপথ পড়ার সঙ্গে সঙ্গেই বিসমিল্লাহ কইরা পা দিলেন ওয়ান ওয়ে রোডে। এই যে গণভোট, এই গণভোটের ক খ গ ঘ শুনছেন না? 4টা ব্যাপার আছে, 4টা ধারা আছে। এই 4টা ধারার সাথে আরো 84টা ধারা আছে, কিন্তু ওই 84টা ধারার মধ্যে অনেক কিছু লেখা। এর মধ্যে এমনও লেখা আছে, এই যে আমি কথা বলতেছি, আমি সমালোচনা করতেছি, আমার মুখ বন্ধ করতে পারবেন না। হ্যাঁ, আপনার কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার অধিকার দিয়ে গেছে জনগণকে। আল্লাহর উপরে ভরসা রাখা দেশের মালিক জনগণকে বানায় দিয়ে গেছে ডক্টর ইউনূস স্যার। শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে ছাইরা দিতে হবে চেয়ারম্যানের পদটা, দলের চেয়ারম্যানের পদটা। এবং দেখেন যে প্রেসিডেন্ট হবে তার হাত থেকে কাইরা নেওয়া হয়েছে, আপনার ফাঁসির আসামিকে আর ছাড়তে পারবেন না। আবার এই যে দেখেন পুলিশ ভাই বোনদেরকে যে ব্যবহার করে রাজনীতিবিদরা, বড় বড় নেতারা ব্যবহার করে না, হুকুম দেয় না, ওরে ছাইরা দাও, ওরে ধইরা নিয়ে আসো, এগুলা তো বলে, সেই সুযোগ নাই। উনি ওই ব্যবস্থাই করে দিয়ে গেছে। এখানে এমন একটা ব্যবস্থা করে দিয়ে গেছে ডক্টর ইউনূস স্যার, কোন নেতার কথা শুনতে হবে না কোনো পুলিশকে। এখন পুলিশ যদি ইচ্ছা করে এটা ভাই নিজে মাথা নত করে, নিজে চামচামি করে, দালালি করে, সেটা অন্য কথা। কিন্তু সেটা দেখার জন্য, পুলিশকে দেখার জন্য, পুলিশ ওই আকাম করতেছে কিনা ওইটা দেখার জন্য পুলিশ কমিশন গঠন করা হয়েছে। ওইখানে অনেককে দায়িত্ব দেওয়া হয়েছে, কেউ কোনো আকাম করে কিনা সেটা দেখার জন্য। যদি ভোটের হিসাব করেন যে কে কি পরিমাণ ভোট পাইছে, কত শতাংশ ভোট পাইছে, 49% ভোট পাইছে ঢাকার 15টা আসনে। 11 দল এবং জামাত ইসলাম 11 দল মিলা 49% ভোট পাইছে, আর 51% ভোট পাইছে বিএনপি এবং ওনার দলে যারা আছে। দেখছেন খুব কাছাকাছি। টোটাল ভোট যদি হিসাব করেন সারা বাংলাদেশের, তাহলে দেখেন ভোট পাইছে বিএনপি এবং তার দলের লোকরা ভোট পাইছে 47% সারা দেশের, আর 11 দল পাইছে 44%। খুব কাছাকাছি না? এতে কি দাঁড়াইলো জানেন? ওই যে উচ্চ কক্ষ শুনে আসতেছিলাম, ওইখানে কিন্তু 100 জন এমপি আছে। এরা বাছাই হবে কিভাবে? এই যে আমরা ভোট দিলাম, কে কত শতাংশ ভোট পাইছে, ওই অনুযায়ী এমপি বাই করা হবে ওই উচ্চ কক্ষের জন্য। এখানে দেখেন 11 দলের এমপি যাবে 44 জন ওনাদের ওই ভোটের হিসাবে, আর বড় দল থেকে যাবে মানে বিএনপি থেকে যাবে 47 জন। এখানেও দেখেন কাছাকাছি। এখন দেখেন 47 জন মানে কিন্তু 50 জন না, মানে আপনাকে কোনো আইন পাস করতে গেলে 51 জন লাগবে। তার মানে 47 মানে ওনারা আরো 4 জন লাগবে ওনাদের যদি কোনো আইন পাস করাইতে হয়। আবার জামাত ইসলামকে যদি কোনো আইন পাস করাইতে হয় ওনাদের তো 44 জন, তার মানে ওনাদের 7 জন লাগবে। এরা কারা? এরা হচ্ছে ভাই সে কিংস পার্টি, মানে এনসিপি থেকে যাবে 6 জন এমপি যাবে ওইখানে। আরো যারা আছে স্বতন্ত্র দাঁড়াইছিল তাদের ওইখান থেকে যাবে, এইভাবে 9 জন। এই 9 জন মিলাই কিন্তু একটা কিংস পার্টি। এই 9 জন মিলা যাকে সাপোর্ট দিবে, মনে করেন যারা 47% তাদেরকে যদি সাপোর্ট দেয় কয়েকজন, 51 জন হয়ে যায়, তাহলে পাস। আবার যদি জামাত ইসলামকে সাপোর্ট দেয় তাহলে জামাত ইসলামেরটা পাস। এখানে কি পাস হবে? ওই যে নিম্নকক্ষে 300 এমপি যদি কোনো আইন পাস করতে চায়, ছোট্ট ঘটনা দিয়ে বুঝাই, ধরেন ভারতের সঙ্গে কোনো একটা দলিল ওনারা চুক্তিপত্র করতে চায়,
তখন কি দাঁড়াবে জানেন? ওইটা নিম্ন কক্ষে পাস করতে পারবে না, নিম্ন কক্ষে প্রস্তাব দিতে পারবে, এটা উচ্চ কক্ষে যাবে, উচ্চ কক্ষে যায় ওইটা পাস হইতে পারবে। এখন ওইটা ন্যায় অন্যায় বিচার করবে ওই উচ্চ কক্ষ। হুট করে আপনি পাস করাইতে পারবেন না, হুট করে ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারবেন না। যেমন আগের সরকার করছিল যে তত্ত্বাবধায়ক সরকার মানি না, এমপিরা সই করে দিছে, আদালত ওইটা পাস হয়ে গেছে, আদালত ওই সুযোগ পাবে না, এমপিরা ওই কথা বলতে পারবে না, বললে ওইটা উচ্চ কক্ষে যাবে। তার মানে কোনো চিন্তার কিছু নাই। ওই যে প্রথমেই বললাম না, ডক্টর ইউনূস স্যার দি ব্রেন, উনি উনার 17 মাস 18 মাস জীবনের মূল্যবান সময়টা এমন ভাবে ব্যয় করে গেছে, এমন ভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করে গেছে, এমন একটা রাস্তা তৈরি করে দিয়ে গেছে, ওই রাস্তা দিয়ে সবাইকে হাঁটতে হবে, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। আর ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কি দেখবেন জানেন? দিনকে দিন একটা নতুন বাংলাদেশ ফুটে উঠবে। কেউ কোনো রকম রাজারি স্বৈরাচারী হইতে পারবেন না। শপথ নেওয়ার পর দিন থেকেই এটা মাথায় রাখেন, ঘাবড়াবার কিছু নাই। হয়েছে কি জানেন? কোনো দলের মধ্যে যদি মনে করেন আমি একটা দল চালাই, আমাকে যদি কেউ না মানে ওই দলটা আমি চালাইতে পারুম না। আমাকে এমন কঠিন অবস্থায় যাইতে হবে যেন আমাকে সবাই মানে। কিন্তু সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় প্রশ্নটা রাইখা চলে যেতেছি। দেখেন তারেক রহমান সাহেব নিশ্চয়ই শপথ নেওয়ার পর দিন থেকে ওই ডেভিল হান্ট 2কে ডেভিল হান্ট 3 নাম দিয়া বা নতুন কোনো নাম দিয়া নিশ্চয়ই একটা চিরুনি অপারেশন চালাবে। যদি অপারেশন না চালায় ওনার এই দল ওনাকেই বদনাম করে দিবে, ওনাকে কলঙ্কিত করে দিবে। আপনারা লেখা রাখেন, বিএনপি শত্রু বিএনপি, অন্য কোনো শত্রু দরকার হবে না। আগামী 5 বছর দেশ চালানো এত সহজ হবে না, অনেক কঠিন হবে। কারণ কি জানেন? ওই আগের মতো আর বিরোধী দল থাকবে না, গৃহপালিত কোনো বিরোধী দল নাই তো। ওই রাস্তা যায় মিছিল করবে, মিটিং করবে, রাস্তার গাড়ি ভাঙবে, আগুন দিবে, এই বিরোধী দল সেই বিরোধী দল না। এই বিরোধী দল কি করবে জানেন? আরেকটা ছায়া সরকার গঠন করবে। মনে করেন বিএনপি যদি ওনাদের মন্ত্রী বানায়, মনে করেন 40 জনকে ওনারা মন্ত্রী বানাইছে, ইনারাও একটা ছায়া সরকার বানাবে, 40 জন মন্ত্রী বানাবে। ধরেন ওনাদের একজন যোগাযোগ মন্ত্রী আছে, উনি একটা বাজেট দিল, কাদের? বিএনপির যোগাযোগ মন্ত্রী সংসদে বাজেট দিল যে আমি এই 1000 কিলোমিটার রাস্তা বানাইতে চাই এই পাহাড়ি অঞ্চলে, এটার জন্য 5000 কোটি টাকা লাগবে, উনি বাজেট দিল। ওই যে ছায়া সরকারের মানে 11 দলের যে সরকার, তারও একটা যোগাযোগ মন্ত্রী থাকবে, ওটা ছায়া মন্ত্রী, সে তখন আরেকটা বাজেট তুলে ধরবে যে না 5000 কোটি টাকা লাগবে না, মাত্র 3000 কোটি টাকাতে এটা হয়ে যাবে। সেটা সে তুলে ধরবে কোথায়? এই সংসদে। সংসদে যদি ওই ছায়া মন্ত্রী প্রমাণ করে দিতে পারে ওই 5000 কোটি টাকার মধ্যে 2000 কোটি টাকা চুরি আছে, আমি 3000 কোটি টাকা করে দেবো। ওরা এই লোকে মিলে এইভাবে চুরি করতেছে, যদি আমি প্রমাণ দিয়ে দিতে পারি তাহলে তো ভাই আপনি পয়সা গেলেন, আপনি ধ্বংস হয়ে গেলেন। তো মানুষ কি দেখবে? হ্যাঁ ছায়া সরকারই তো ভালো। ঠিক এইভাবেই আগামী দিনগুলা পার করবে জামাত ইসলাম এবং এই 11 দল। ওনারা একটা ছায়া সরকার তৈরি করে যেভাবে এখন আগাবে, আগামী নির্বাচনের পর উপরওয়ালা যদি ওনাদেরকে ক্ষমতায় না দেয়, এই ছায়া সরকারের যে মন্ত্রীগুলো এখন দেখতেছেন এই মন্ত্রীগুলাই সেম জায়গায় যায় বসবে। এখানে যারা যোগাযোগ মন্ত্রী ছিল ওরা যায় ওই যোগাযোগ মন্ত্রীতে বসবে, যে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সে আসল স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যাবে যদি আল্লাহ তাআলা পাশ করায় দেয়। ওই দিনগুলোর জন্য এখনই ওনারা রাস্তায় নেমে গেছে, এটাই ওনাদের পরিকল্পনা। আমি মনে করি এটাই সুন্দর পরিকল্পনা। তবে প্রতিবাদ থাকতে হবে অন্যায় বিরুদ্ধে। কেউ এটা কারো গায়ে হাত তুলবেন, কারো বাড়িতে আগুন জ্বালাই দিবেন, কারো মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবেন, এটা মাইনা নেওয়া যায় না। আর প্রশাসনকে বলবো ভাই কে কোন দল করে ওগুলো দেখতে যায়েন না, ওগুলো কানে নিয়েন না, চোখে দেখেন না, একদম অন্ধ হয়ে যান। আপনাদেরকে যে অন্যায় করবে তাকেই ধরতে হবে। যদি তা না করেন তাহলে মনে নাই 5ই আগস্টে কি ঘটছিল? আমরা তো দেখছি ভাই, ওভারব্রিজ থেকে ঝুলে রাখতে আগুন জ্বলতে দেখছি না ভাই, থানায় থানায় আগুন জ্বলতে দেখছি না। ওরাও তো কারো মায়ের সন্তান, কারো বাবার সন্তান ছিল তো, তাই না? কিন্তু তাদেরকে ব্যবহার করা হয়েছে, ব্যবহার করার পর তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে ঠেকায় দেওয়া হয়েছে, তারা আর পিছনে হতে পারতেছিল না। তারা বুঝতেছিল হ্যাঁ হাসিনা চলে গেল তো বিপদ, তাকে রাখতেই হবে, রাখতেই হবে বলে এই গুলি চালাইতেছিল। গুলি চালায় কি পাইছে? দেখেন পুরো পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে। সে পথে কেউ যায় না। জুলাইকে কেউ ভুলে যাওয়ার চেষ্টা করেন না। জুলাই কারণে আজকে আপনারা এই নির্বাচন কইরা সরকার গঠন করতে পারছেন। শুধু এইটুকুই মনে রাখলেই হবে, আর বেশি কিছু মনে রাখার দরকার না। আর একটুখানি কাজ করতে হবে, কি সেটা জানেন? আপনাদের লোকগুলো থামাইতে হবে, এই জুলুমবাজগুলো থামাইতে হবে। এদের অত্যাচারে দেশবাসী অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আর কিছু বলতে চাই না, এইটুকু বুঝে নিলেই আমি মনে করি সত্যের পথে যাইতে পারবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।